খুব উঁচু দরের মহিলা, ইংরেজি বলতে পারেন। ইংরেজি যেহেতু বলতে পারেন সেই জন্য উনি আর কেউ তো ইংরেজি বলতে পারেন না, উনি একটা স্তরে উঠে গেছেন যেখানে এইসব বাচ্চা বাচ্চা এগুলো মানুষই না, এগুলো এগুলো লাওয়ারিস বাচ্চা, এগুলো মানুষ না, এগুলো ছেঁচড়, এগুলো মনুষ্য পদবাচ্যই নয়। এই তো মানসিকতা। উনি আমেরিকান ব্যাংকে কাজ করেছেন বাবা, চারটিখানি নয়। কী কাজ করেছেন সে সম্বন্ধে আমাদের কিছু খবর আছে। গোফারের কাজ করতেন। গোফার মানে হচ্ছে যারা ছোটোখাটো ফুটফরমাস খাটে এরকম ধরনের কাজ করতেন আর কি। তো এই মহিলা যে সাধারণ লোককে এই রকম দৃষ্টিতে দেখবেন তাতে তো আশ্চর্যের কিছু নেই। আপনি এই বিজেপিকে নেংটি ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ বানিয়েছেন। আমি গল্পটা শুনেছি, এটা খুব প্রাচীন গল্প, এবং আমার বেশ ভালো লাগছে যে অভিষেক ভাবতে আরম্ভ করে দিলেন যে উনি ঠাকুর রামকৃষ্ণ হয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ যেমনি উপমার মাধ্যমে মানুষকে শিক্ষা দিতেন, সেই জন্য অভিষেক এরকম একটা প্রাচীন গল্পকে আত্মসাৎ করে উপমার মাধ্যমে মানুষকে বোঝাচ্ছেন। একটু উপমাটা ঠিক লাগসই হয়নি আর কি, সেই জন্য আমি একটুখানি বদল করে দিই। এই ক্ষেত্রে হয়েছিল কি, একটা নেংটি ইঁদুর ভাবতে আরম্ভ করেছিল সে সিংহ বলে, সে তারপরেতে নিজেকে ফোলাতে আরম্ভ করেছিল। এটা ব্যাঙের একটা কাহিনী আছে। একটা ব্যাঙ মনে করেছিল যে সে বিশাল হয়ে গেছে, বলে এই কুয়োতে থাকতো, বলে এই পৃথিবীটা কত বড়, এত বড় বলে পেট ফোলাতে ফট করে মরে গেল আর। তো এই গল্পটা অভিষেকের দল সম্বন্ধে বেশি লাগসই। একটা দল যেটা একটি মাত্র রাজ্যে সীমাবদ্ধ, তাদের অন্য রাজ্যে তাদের গিয়ে নাম করলে, বেশি দূরে যেতে হবে না, এখান থেকে দাঁতন পার হলে অথবা দীঘার বর্ডারটা পার হলে অথবা বরাকরের ব্রিজ পার হলে যদি জিজ্ঞেস করা যায় যে তৃণমূল কংগ্রেস, তখন সবাই জিজ্ঞেস করবে এটা কি খায় না মাথায় দেয়, জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারছি না, নাম শুনিনি কখনো। সেই সরকার, সেই দল কিন্তু নিজেকে খেতাব দিয়েছে সর্বভারতীয়। ঘরের ওপরে এরকম লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যাই হোক, সেই ব্যাঙ পেট ফোলাতে একদিন ফট করে যাবে, এবং এই পেট ফোলাবার কিছু প্রচেষ্টা আমরা দেখেছি। ত্রিপুরায় লড়তে গিয়েছিল এবং ত্রিপুরায় বলে দিয়েছিল আমরা সরকার করব, ত্রিপুরায় সবকটা আসনে জামানত গেল। মণিপুরে লড়তে গিয়েছিল, গোয়াতে লড়তে গিয়েছিল, যেখানে গিয়েছিল সব জায়গায় জামানত গেল। এটা হচ্ছে সেই ব্যাঙের পেট ফোলাবার কাহিনী। 19 তারিখ আপনার সুযোগ আবার বাঘটাকে নেংটি ইঁদুরে পরিণত করার। আপনার হাতের ক্ষমতা নিয়েই তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সাংসদ হয়ে বাংলার মানুষের টাকা বন্ধ করেছে। আগামী 19 তারিখ সেই বাঘগুলোকে, কাগুজে বাঘগুলোকে নেংটি ইঁদুরে পরিণত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। বাঘ তো নেই এখানে, এখানে তো একটা ব্যাঙ আছে। ব্যাঙটা পেট ফুলিয়ে বোঝাবার চেষ্টা করছে আমি কত বড়। একটা ছোট্ট রাজ্যে আবদ্ধ একটা দল, তারা বোঝাবার চেষ্টা করছে আমরা সর্বভারতীয়। এবং কাকে বোঝাবার চেষ্টা করছে? একটা দল যেটা সত্যিই সর্বভারতীয়, যেটা দুটো টার্ম ধরে সরকারে আছে, যেটা এর আগেও একবার সরকারে ছিল, 1999 থেকে 2004 পর্যন্ত সরকারে ছিল। তাদের বোঝাবার চেষ্টা করছি যে তুমি কিসের সর্বভারতীয়, আমরাও সমান সর্বভারতীয়। এই তো ব্যাপার। যে মিছিলে শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে মিছিল চলছে, যে মিছিলে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত, সেই মিছিল থেকে কিছু বাঁদর বেরিয়ে এরকমভাবে চেয়ার টেবিল ভাঙচুর করলো, পাথর ছুড়লো, আমাদের দুজন শিক্ষক শিক্ষিকাকে আহত করলো। তো এফআইআর তাদের নামে হবে না তো কার নামে হবে? তারা তো নেতৃত্ব দিচ্ছিলেন সেই মিছিলে। কালকে আমি যদি কোনো মিছিল নিয়ে যাই, আমি যদি নেতৃত্ব দিয়ে কোনো মিছিল নিয়ে যাই, সেই মিছিল থেকে যদি বিজেপির একটা পার্টি অফিস ভাঙচুর হয়, তার দায়িত্ব আমার, তার দায়িত্ব অন্য কারণ নয়। এ দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে। তার উস্কানিতেই কাণ্ড হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উস্কানিতেই কাণ্ড হয়েছে। আর অ্যাসেম্বলিতে চেয়ার টেবিল কে ভেঙেছিল দেবাংশু? অ্যাসেম্বলিতে ঢুকে সরকারের সম্পত্তি কে ভেঙেছিল? এই তৃণমূলের গুন্ডারাই তো ভেঙেছিল, তৃণমূলের ক্যাডাররাই তো ভেঙেছিল। এগুলো ভুলে গেছে?
তুমি ভুলে গেলেও বাকিরা তো ভোলেনি, দেশের মানুষ তো ভোলেনি। চেয়ার টেবিল ভাঙার কথার তো চলবে না। দেবাংশুর একটা ব্যাপার আছে, দেবাংশু তো ওই এলাকাটা, ওই কেন্দ্রটা ছেড়েই দিয়েছে। দেবাংশু জানে হেরে ভূত হবে, সেই জন্য দেবাংশু এখন বসিরহাট সন্দেশখালী এসব নিয়ে কথা বলতে আরম্ভ করেছে। সে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকেও 2000 টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে। পেছনে একটা গল্প আছে যেটা অনেক মানুষ জানে না, সেটা আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। সেটা হলো 2010 সালে একটা দাঙ্গা হয়েছিল দেগঙ্গা বলে একটা জায়গায়, বসিরহাট থেকে বেশি দূরে না, তবে সম্ভবত সেটা বারাসাত লোকসভার মধ্যে পড়ে, আমি ঠিক জানি না আর কি। এই দেগঙ্গাতে যে দাঙ্গাটা হয়েছিল, সেই দাঙ্গাতে সমস্ত হিন্দু মন্দির অপবিত্র করা হয়েছিল। আমি নিজের চোখে দেখেছি, কারণ সেই দাঙ্গাস্থলে আমি গিয়েছিলাম। সেখানে হিন্দু মন্দির অপবিত্র করা হয়েছিল এবং মানে সব মূর্তি টুর্তি সব ছারখার করে দেওয়া হয়েছিল। হিন্দুরা যথারীতি নিরীহ, তারা সব কার্তিক পাড়া বলে একটা গ্রামে গিয়ে জড়ো হয়েছিল। এই হিন্দু মন্দির অপবিত্র করা, তারপরে সমস্ত হিন্দু মূর্তি, হিন্দু ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া, এগুলো কে করেছিল? এগুলো করেছিল নুরুল হাজি বা হাজি নুরুল ইসলাম বলে একজন। কে এই হাজি নুরুল ইসলাম? এই হচ্ছে তৃণমূলের সেই প্রার্থী যে আজকে বসিরহাট কেন্দ্র থেকে লড়ছে রেখা পাত্রর বিরুদ্ধে। তো রেখা পাত্র সম্বন্ধে যদি এই সমস্ত বদনাম না রটানো হয়, তাহলে লোকের মনে তো সেই ঘাটা শুকিয়ে যায়নি, এখনও সেই দগদগে ঘাটা আছে যে দেগঙ্গায় নুরুল হাজি কি করেছিল। দেগঙ্গায় নুরুল হাজি আমার নিজের চোখে দেখা কি করেছিল, এবং সেটাকে প্রশমন করবার জন্য আডবাণীজি, তখন উনি সভাপতি ছিলেন, আমি ওর সঙ্গে কথা বলেছিলাম, উনি দিল্লি থেকে 2জন এমপি পাঠিয়েছিলেন, তারা এসে সরেজমিনে ব্যবস্থাটা দেখে গিয়েছিল। তো এই যেখানে অবস্থা, সেখানে তো তৃণমূলকে এটা কিছু করতেই হবে। মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। এই 2000 টাকার রসিদটা কি তৃণমূলের কাছে, অভিষেকের কাছে আছে? একটু দেখাবেন 2000 টাকার রসিদটা, তা নাহলে আপনি জানলেন কি করে 2000 টাকা দিয়েছে? 1500 টাকাও দিতে পারে, 10,000 টাকাও দিতে পারে, কি করে আপনি জানলেন 2000 টাকা দিয়েছে? আপনার তো দলের লোক নেই যারা এই খবর দেবে। আর সন্দেশখালিতে আমরা মহিলাদের যেরকম স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ দেখেছি এর বিরুদ্ধে, শাহজাহানের বিরুদ্ধে, তারপরে তো আপনাদের এটা কিছু করতেই হবে, তারপরে তো আপনারা ছারখার হয়ে যাবেন, হাওয়া হয়ে যাবেন। শুধু বসিরহাট লোকসভা কেন্দ্র না, সন্দেশখালি না, পুরো পশ্চিমবঙ্গ থেকে হাওয়া হয়ে যাবেন। অতএব এই তৃণমূলের একটা ডার্টি ট্রিক্স ডিপার্টমেন্ট আছে, ডার্টি ট্রিক্স। এই ডার্টি ট্রিক্স ডিপার্টমেন্টটা অনেক ভেবেচিন্তে এই উপায়টা বার করেছে, কিন্তু এটা মানুষ খাবে না। এটা মানুষ খাবে না কারণ তৃণমূলের চেহারাটা জানা হয়ে গেছে। তৃণমূলেরা যে কত বড় চোর, কত অসাধু, কত অসৎ, এটা তো জানা হয়ে গেছে। এদের পক্ষে তো এই জিনিসগুলো অসম্ভব নয়। যে ভদ্রলোককে ভিডিওতে দেখলেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। তিনি বলছেন যে বিজেপির রাজ্য নেতাদের অঙ্গুলি হেলনে এই কাজটা আমরা করিয়েছি। গঙ্গাধর কয়াল বলছেন যে এটা সত্যি নয়, ওর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে কোনো টেকনোলজি দিয়ে। এটা হতে পারে, অস্বীকার করছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে গঙ্গাধর কয়াল হচ্ছে একটা মণ্ডল সভাপতি। একটা মণ্ডল সভাপতি কত বড় পদ! একটা মণ্ডল সভাপতিকে কিনতে কত টাকা লাগে? 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা। এই রাজভবনের একটি মহিলাকে তো এই টাকা দিয়ে কেনা হয়েছিল। তারপরে তখন 361 অনুচ্ছেদটা পড়া ছিল না, তারপরে ওই মহিলাকে কিনে তারপরে ফাঁপড়ে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য ওটা চেপে গেছে। তুমি লক্ষ্য করবে যে এই রাজভবনের ঘটনাটা এখন চেপে গেছে, এখন আর তৃণমূল বেশি ট্যাঁপও করে না ওটা নিয়ে। এখন এই সন্দেশখালি নিয়ে পড়েছে, সন্দেশখালিতে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু সন্দেশখালিতে যে ওই বলছে তার দুটো সম্ভাবনা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। একটা হচ্ছে ওর কণ্ঠস্বর বিকৃত করা হচ্ছে, ওটা ওর কণ্ঠস্বর নয়। আর সেটা যদি নাও হয় তাহলে ওকে পয়সা দিয়ে কেনা হয়, যেটা মণ্ডল সভাপতি কি একটা বিশাল
রাজ্যের ইয়ে নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে একটা মণ্ডল সভাপতির সঙ্গে একসঙ্গে এক জায়গায় বসাতে চাইছেন? মণ্ডল সভাপতিকে কিনতে কত টাকা লাগে? দুটো যে কোনো একটা হয়েছে। সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। বাংলার মায়েদের নিয়ে যে অসম্মান আপনি করেছেন দিদি, তার তো ক্ষমা নেই। পার্ক স্ট্রিটের ঘটনা মনে আছে? পার্ক স্ট্রিটের যখন ঘটনা হয়েছিল তখন সেই মহিলাকে বলেছিলেন, সেই মহিলাকে আপনার অনুচর কাকলি ঘোষ দস্তিদার বলেছিল খদ্দেরের সঙ্গে টাকা নিয়ে বচসা হয়েছিল, এইটা বলেছিল। হ্যাঁ, খদ্দেরের সঙ্গে মানে মহিলাকে প্রকারান্তরে মানে ঘুরিয়ে বা মোটামুটি পরিষ্কার করে বেশ্যা বলেছিল মহিলাকে, তার বিন্দুমাত্র প্রমাণ ছিল না। তারপরে বলেছিলেন, তারপরে মমতা যখন ওখানে দময়ন্তী সেন ওই পুলিশ অফিসার হিসেবে ওইটাকে অনুসন্ধান করছিলেন, দময়ন্তী সেন যখন অনুসন্ধান আরম্ভ করলেন তখন মমতা তাকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে তারপরে এরকম একটার পর একটা ঘটনা ঘটতে লাগলো। কোনো নতুন তো কিছু নয়। হাঁসখালিতে একটা ঘটনা ঘটেছিল ইদানিংকার মধ্যে, আমার যেটা মনে পড়ছে বলি, হাঁসখালিতে যেটা ঘটনা ঘটেছিল, মমতা বললেন না না ওটা কিছু না, ওটা লাভ অ্যাফেয়ার্স ছিল, লাভ অ্যাফেয়ার্স। নর্মালি আমরা বলি লাভ অ্যাফেয়ার, কিন্তু উনি বললেন লাভ অ্যাফেয়ার্স ছিল, একাধিক অ্যাফেয়ার্স ছিল। অর্থাৎ এই যে কোনো এরকম যদি কিছু ঘটনা হয় তাহলে ছোট্ট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, দুষ্টু ছেলেদের কাজ, এরকম তো হয়েই থাকে। এই গল্প আমরা গত 11 বছর ধরে, 11 না কত বছর হলো, 2011 থেকে 13 বছর ধরে আমরা এই গল্প শুনে আসছি। আবার আপনি কি সাজানোর কথা বলছেন? সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, দুষ্টু ছেলেদের কাজ, এগুলো তো দিদি আপনার মুখ থেকেই আমরা শুনছি। এরকম মিথ্যে মামলা তো কতই হয়, হোক না, দেখা যাবে। যারা এটা করছে তারা কতদিন বাঁচে সেটা দেখব। এইসব মামলা মকদ্দমার হাত থেকে কতদিন মামলা মকদ্দমা থেকে বেঁচে থাকে আমি দেখতে যাবো। কিছুই বলবো না। আমার নামে একটা এফআইআর করেছিল, আমাকে এক রাত্রির জেল হাজতে কাটাতে হয়েছিল। তারপরে রাত্রির মাঝখানেই এসপি আমাকে ফোন করে বললো না না মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, কারণ আমাদের পার্টির ছেলেরা তখন বিক্ষোভ করেছিল, অনেক দিন আগেকার কথা, ছেড়ে দাও। কিন্তু আজকে পরিস্থিতি হচ্ছে যে এই ধরনের লুকো ছাপা বদমাইশি, ঢাকা দেওয়ার চেষ্টা, ফলস কেস দেওয়া, এর ওপরেই তৃণমূল চলছে আজকে। এই যে কেস দেবেন না প্লিজ বলে একটা কথা চালু হয়েছে না, এটা কেন? তার কারণ হচ্ছে যে তৃণমূল তো সিপিএমের নকল করে, সিপিএম যা করতো তৃণমূল তাই করে, কিন্তু তফাৎটা হচ্ছে যে সিপিএমের একটা বাঁধন ছিল, তাদের কর্মীরা যা বলা হতো তাই শুনতো। তৃণমূলে সবাই রাজা, সবাই চুরি করছে, আলাদা আলাদা করে চুরি করছে। তাদের মধ্যে তাদের সম্বন্ধে দোলা সেন বলে দিয়েছে যে কি 25% পকেটে রাখবে আর 75% পার্টিকে দেবে, তাও লোকে শুনছে না, সবাই নিজের পকেটে সব ভরে যাচ্ছে, ভরে টরে জেলেও যাচ্ছে। তো এই অবস্থায় তৃণমূল করে কি? কারণ নিজের ক্যাডারদের ওপর যখন বিশ্বাস নেই তখন আর উপায় কি? পুলিশকে দিয়ে ফলস কেস খাওয়ানো, এই তো হচ্ছে। আমার নামে যে ঘটনা ঘটেছিল তখন আমি 40 কিলোমিটার দূরে ছিলাম। করে দিলেই হলো, কোনো অসুবিধা নেই তো। পুলিশ একটা নালিশ একটা লিপিবদ্ধ করে এফআইআর করে দিলেই হলো। আর সেইখানে কোন সেকশন দেবে সেটা পুলিশের হাতে। খুনের চেষ্টা, হ্যাঁ স্বাভাবিকভাবেই জামিন অযোগ্য ধারা দেবে, তাহলে জামিনযোগ্য ধারা দেবে নাকি? যে অম্বিকেশ মহাপাত্রর মতন একজন যাদবপুরের শিক্ষক, তিনি কিছু করেননি, একটা ফরওয়ার্ড করেছিলেন, একটা ফেসবুকের একটা এন্ট্রি ফরওয়ার্ড করেছিলেন, তার দোষে, সেই তার দায়ে তাকে তো বেশি কিছু করা গেল না, তাকে সারা রাত্রির থানায় বসিয়ে রাখা হলো। তারপরে সারা ভারতে, সারা পশ্চিমবঙ্গে ডিডি পড়ে গেল, তখন তাকে ছেড়ে দিতে হবে।